সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি শেখ মুরাতুল হিলাল আপনাদের সবাইকে জানাই সাধনা। আমাদের আজকের বিষয় মাদকের হার। আসুন আমাদের মূল অনুষ্ঠান। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজারে, কিন্তু সূর্যাস্তের সাথে সাথেই এই আধ্যাত্মিক জগৎ ঢাকা পড়ে যায় এক অন্ধকার পরিবেশের চাদরে, যেখানে প্রশান্তির বদলে হাত বদল হয় মরণ নেশা। প্রিয় দর্শক, এখানে আমরা বেশ কিছু লোকজনকে পেয়েছি, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনি বলছিলেন যে মাদক সেবীদের বিষয় নিয়ে আগে কোনো কিছু ছিল না, খারাপ কোনো কিছু ছিল না, এখন দেখতেছি মানে ওপেন, মাদকটা ওপেন বিক্রি হচ্ছে। মানে যেমন কাঁচা বাজারে যেমন মাছ, মাংস, তরকারি, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু এরকম, মানে মাদকটা ওপেন। এর থেকে বেরিয়ে আসতে কি করা উচিত বলে মনে বেরিয়ে আসতে গেলে প্রশাসনের দৃষ্টি এবং আপনারা সাংবাদিকগুলা কেন জনসচেতনতার দরকার নেই? আপনাদের অবশ্যই দরকার আছে। আপনাদের ছাড়া কি কোনোভাবে এটাকে সমাধান করা সম্ভব? সমাধান করা সম্ভব তো অবশ্যই সম্ভব। না, দেশের জনগণকে বাদ রেখে তো এটা করা সম্ভব না যে আপনি আমি সচেতন হইলেই মোটামুটি হয়ে যায়, অনেকটা হয়ে যায়। আসলে সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জনসচেতনতা সৃষ্টি করতে পারলে আমার বাবা, আমার সন্তান কি করছে, আমার মেয়ে কি করছে, তারা কোথায় বেরিয়ে যাচ্ছে, এটা তো প্রয়োজন। অবশ্যই এই খবরটা কি আমরা রাখছি? না, এটা আমাদের উচিত কিনা? অবশ্যই উচিত। এটি এখন আর শুধু পবিত্র স্থান নয়, মাদক কারবারিদের ভাষায় এটি একটি দুর্গ, যেখানে পুলিশের অভিযানের কিছুক্ষণ পরই আবার শুরু হয় মরণ বাণিজ্য। বাজারের সামনে মাদক দোকান দিয়ে বিক্রি করতেছে, তো প্রশাসনও দেখতেছে, আপনার মতো সাংবাদিকরা দেখতে, আপনারা তো কিছু বলেন না। সাধারণ জনগণ বললে এর তো বের হওয়া কষ্ট হয়ে যাবে, কবে যে তুই করছে প্রশাসন নিয়ে ধরা দেবে। আমরা সাধারণ জনগণ যদি বন্ধ করতে চাই, কোন যে কিনতে আইছিল, তখন আমাকে নিবেন থানায়। কেন মাদক আনে, যে কোনো সরকারি দলের লোকে আনে, এই জন্য সাধারণ পাবলিকে শান্তি পায় না। আপনি সিভিলি একা আসবেন, এসে পুরোটা রাউন্ড দেবেন, দিয়ে দেখবেন দোকান দিয়ে বেচতেছে ওই জায়গায় কয়টা। আজ আমরা উন্মোচন করব মাদক দুর্গের ভেতরের কারিগরদের পরিচয়। এখানে কোনো গোপনীয়তা নেই, ঠিক যেন মাছের বাজার। দর্শক, যখন আমরা প্রশ্ন করি প্রশাসনকে, এই মাদকের ব্যবসা চলছে, মাদক সেবন করছে, প্রশাসন বলে কোথায়? আসুন প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখি।
মাদকটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? মাদকটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের প্রশাসনকে সবসময় নজরদারিতে থাকতে হবে। যুব সমাজের কাছে যে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে ঠিকমতো গাইড করতে হবে, যারা তোমরা এটা করলে, এই মাদক সেবন করলে তার ভবিষ্যৎ খুব খারাপ এবং ভবিষ্যতে তোমরা তোমাদের জীবনটাকে বিপন্ন হতে পারে। এবং এই মাদকাসক্ত যারা তাদেরকে আমরা ভালোবাসবো, কিন্তু মাদক ব্যবসায়ী যারা তাদেরকে আমরা ঘৃণা করব। এবং সরকারের উচিত মাদক আসক্ত যারা তাদের নিয়ন্ত্রণের জন্য ভালো একটা হসপিটাল করা, যে হসপিটাল সরকারিভাবে নিয়ন্ত্রণ করবে এবং এখান থেকে মাদকাসক্ত লোকদেরকে, ছেলে মেয়েদেরকে ভালো করে এখান থেকে সমাজে আবার ফিরিয়ে দেবে। প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মাদক সেবীকে ঘৃণা করব না, আমরা মাদক ব্যবসায়ীকে ঘৃণা করব। এবং মাদক ব্যবসায়ীর সর্বোচ্চ সাজা আমাদের দেশে যদি নিশ্চিত হয়, তাহলে হয়তো এরকম 2-4টা সাজা নিশ্চিত হলেই আমাদের দেশ থেকে মাদক সন্ত্রাস নির্মূল হবে। আমার বাড়িতে কইলো আজকে কইলো কালকে মারলো ঢুকে দিয়েছিল। মাদক সন্ত্রাসের শেষ কথায় টিমের দীর্ঘ অনুসন্ধানে হাতে এসেছে মিরপুর শাহ আলী মাজার কেন্দ্রিক বিশাল মাদক সিন্ডিকেটের তালিকা। সোর্সের দেয়া তথ্য অনুযায়ী গুদারাঘাট এবং এইচ ব্লকের 4 ও 5 নম্বর রোড নিয়ন্ত্রণ করছে মনির ওরফে পিচ্চি মনির। তার শ্যালক আজগর আলী, শালিকা তানিয়া এবং ছেলে আকাশ। নেপথ্যে রয়েছে গডফাদার মোকসেদ ওরফে মুখ্খা। মিরপুর বেড়িবাঁধ এলাকা নিয়ন্ত্রণ করছে বাবু ও হনুফা। 15 নম্বর রোড নিয়ন্ত্রণ করছে কাকরা জাকির দম্পতি। 6 নম্বর রোড নিয়ন্ত্রণ করছে আশিক, দাদন, আলম ও বাবুর্চি মনির। প্রাইমারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ করছে রিপন। বিশিল এলাকার হেরোইন ব্যবসা নিয়ন্ত্রণ করছে সোর্স জসিম ও কথিত সোর্স মন্টু। নিউ সি ব্লকের ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছে কুখ্যাত মাদক সম্রাট রাসেল ওরফে কাউন্টার রাসেল সহ 20-25 জনের বিশাল সিন্ডিকেট। মাদক সম্রাট রাসেল ওরফে কাউন্টার রাসেলের মাদক সিন্ডিকেট সদস্যদের মধ্যে অন্যতম হল রাসেলের ভাই রাজীব, শাহ আলী মনির ওরফে ভেজাল মনির, ফরমা সবুজ, পিচ্চি সুমন, মাহি, পাকনা লিটন এবং সুজন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কন্ট্রোল রুম, পুলিশ চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে। এখানে মাদক সেবীরা ঘুমাচ্ছে। যেখানে মাদক নিয়ন্ত্রণ করার কথা ছিল এই পুলিশ কন্ট্রোল রুম, কিন্তু আজকে দেখা যাচ্ছে কন্ট্রোল রুম আছে কিন্তু সেখানে কোনো প্রশাসনের কোনো ব্যক্তি নেই। ওপেন বাজার বসে গেছে মাদক, এবং সেখানে প্রতিদিন কোটি টাকার ওপেন সবজি মাছের মতো আজকে বাজার বসছে। সেখানে আপনি দামাদামি করে মাদক ক্রয় করতে পারছেন। এই হচ্ছে আমাদের দেশের প্রশাসনিক অবস্থা। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমার জোর দাবি থাকবে, আপনারা এই ব্যাপারে দৃষ্টি দিন। এ ধরনের পুলিশ কন্ট্রোল রুম লিখে রেখে জনসাধারণের মাঝে অনর্থক বিতর্ক সৃষ্টি করবেন না, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষ। যেখানে প্রতিনিয়ত মাদক বিক্রি হচ্ছে, বাজারে হাট বসছে, মাদকের হাট বসছে, সেখানে কিভাবে আমরা বলবো যে মাদক আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। ব্যবধান শুধু এইটুকুই, আপনাদের চোখে কালো চশমা পরা, আমাদের চোখে কোনো চশমা পরা নেই। ওরে নেশা করবি তো মইরা যাবি, বেশি দিন তুই বাঁচবি না। দুনিয়া সুখ পাইবি না তুই, আখেরাত তো মিলবে না। দুনিয়া সুখ পাইবি না তুই, আখেরাত তো মিলবে না। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়।
পাখি যেমন দল ছাড়া হয়ে গেলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছড়ে যায়, ঠিক তেমনি এরা প্রত্যেকেই বাড়ি ঘর স্ত্রী সন্তান ফেলে দল ছাড়া হয়ে আজকে এই মাঠে মাঠে ঘাটে পড়ে আছে। এবং কি হচ্ছে, এইখানেই শুধু সারাদিনে যা কামাই করছে সেই টাকা দিয়ে হয়তো একটা পাউরুটি একটা কলা খাচ্ছেন, বাকি টাকা কী করছেন ওনাদের মুখ থেকেই আমরা শুনবো আপনাদের কাছে, বা আমরা শোনাবো। আপনাদের এখানে যারা আছে প্রায়ই আমরা দেখেছি যে, আমরা নিজেরাও দেখেছি, এর আগেও দেখেছি, আমরা উপর দিয়ে ক্যামেরা চালাইছি তাও দেখছি যে তারা গাঁজা খাচ্ছে বা ট্যাবলেট খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। এই যে আপনি পরিবার পরিজন রেখে এসে এখানে পড়ে আছেন, আপনার কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে, তাই না? আমরা এখানে আরেকজনের সাথে কথা বলি। কী নাম আপনার? মোহাম্মদ উমর ফারুক, আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আপনার ঘরে কে কে আছে? আমার ঘরে মা আছে, 2 ভাই আছে, তার ফ্যামিলি আছে। আপনার ফ্যামিলি নাই? না। আচ্ছা, আপনি কতদিন যাবত এরকম বাড়ি ছিল? আমি আছি 22 বছর ধরে। 22 বছর যাবত। এই 22 বছর যাবতই কি আপনি এই মাঠে মাঠে ঘাটে ঘাটে হয় মাঠেই থাকছি। থাকছেন? ওই যা কামাই করেন সেটা কি দিয়ে কীভাবে কামাই করেন? অসুস্থ মা আছে, দেখা যাচ্ছে মাসে মাসে 5,000 6,000 8,000 যা পারি দিই। দেন? আচ্ছা, ফাইন, এটা খুব খুশি হলাম শুনে। এখানে কি কাজ করেন আপনি? বোতল টোকায় পানি বেশি। এইভাবে করে কি জীবন চলবে? তাছাড়া কী করবো, আমার তো কোনো কর্ম জানা কে নাই। কইছে কর্ম জানা নেই? ঢাকা শহরে একটা লেবারকে নিতে হলে পরে তাকে দিতে হয় 800 টাকা বাসার কাজ কামলা দিতে। হ্যাঁ, আর আপনার বাড়ি যেখানে সিরাজগঞ্জ, সেখানে একটা কামলার মজুরি আছে একেবারে ফালাই দিলেও 500 টাকা। হ্যাঁ, সে জায়গাতে আচ্ছা কেন নেয় না? নেয় না একটি মাত্র কারণই, সেটা হলো আইডি না। আপনারা এই আইডির কথা বলবেন না। আপনার আইডি না থাকলে আমি এখন আপনাকে আইডি বানিয়ে দেবো, আর আপনার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসবে আপনার আইডি আছে কি নাই। হ্যাঁ, অতএব এই কথা বলবেন না। বিষয়টা হয়ে গিয়ে আপনি যখন নেশায় জড়িয়ে গেছেন তখন আপনার পরিবার আপনাকে ভালোবাসে নাই, তারা দেখতে পারে না, এটা ভালো নজরে নেয় না, কেউই নেবে না। এটা কিন্তু বাস্তব সত্য। মিরপুর এলাকায় প্রায় 25 থেকে 30টি তথাকথিত মাদক নিরাময় কেন্দ্র রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ কেন্দ্রই আসলে মাদকের এক একটি নিরাপদ গুদাম বা হাব। অনুসন্ধানী দল দেখেছে এই কেন্দ্রগুলোর আড়ালে প্রভাবশালীরা মাসোহারা দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, ফলে সুস্থ হওয়ার বদলে যুব সমাজ আরও বেশি অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। যে সন্তান মাদকাসক্ত তাকে ঘৃণা না করে, তাকে মমতার আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে পুনর্বাসনের পথে নিতে হবে। তাকে ঘৃণা করে কি লাভ? সে তো এমনি হেরে গেছে জীবনের কাছে, সে ভুল করেছে। তাকে যদি আরও ঘৃণা করে, সে আরও নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, অভিভাবক পর্যায়ে, সকল পর্যায়ে আমাদের যার যার লেভেল থেকে চেষ্টা করে মাদককে অভিশাপের জায়গা থেকে সরিয়ে এনে যুব সম্প্রদায়কে অভিশাপের জায়গা থেকে অন্যায় দেখতে পারি না স্যার। এই যে আমি 30 বছর জেলও খাচ্ছি মার্ডার মামলায়। আপনি কি মার্ডার করছেন? হ্যাঁ, কারণ আমি অন্যায় দেখতে পারি না। আমি এক মায়ের এক সন্তান, রাফিয়াল্লাহ হবে। আচ্ছা ঠিক আছে। I am district Kunala sir. আচ্ছা Sir, I blood cancer patient sir. Per day 2,000 টাকার মেডিসিন লাগে স্যার। হ্যাঁ স্যার পার ডে 2000 টাকা? পার ডে 2,000 টাকা। কেন, আপনার কি হয়েছে? স্যার ব্লাড ক্যান্সার, দাদার মুখ থেকে ব্লাড স্যার। ক্যান্সারের কি কাগজপত্র কি? স্যার আমার মাথায় স্যার। তো ব্লাড ক্যান্সার হলে আপনি এমনি ঘুরতেছেন কেন এরকম নোংরা অবস্থায়? স্যার কি করবো স্যার? হ্যাঁ, আপনি থাকবেন মেডিকেলে। আমার স্যারেছে মেডিকেল স্যার। স্যারেছে স্যার। ছেড়ে দিয়ে বাড়ি চলে যান।
পারি স্যার, আমি ওষুধ কি করে খাবো স্যার? হ্যাঁ ওষুধ কি তো করে খাবো, এখন স্যার? কি আপনার ঘুরে ঘুরে আপনার তো এখন মনে হচ্ছে নেশাখোরদের মতো। জি স্যার, হ্যাঁ? তাই তো হয়ে গেছি আমি, তাহলে- এরকমই দেখা যাচ্ছে তাহলে আমার লাভ স্যার। কি হলো? মাদক আজ শুধু অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। শাহ আলী মাজার এলাকাকে এই বিষমুক্ত করতে হলে শুধু মৌসুমী অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন রাঘব বোয়ালদের শেকড় উপড়ে ফেলা। প্রিয় দর্শক, এরা সবাই পথহারা পথিক, সবাই পথহারা পথিক। এদের একসময় ঘর ছিল, বাড়ি ছিল, সবই ছিল, কিন্তু দিকহারা পাখি যেমন সে আর গন্তব্যে ফিরে যেতে পারে না, ঠিক তেমনিভাবে এখানকার যাদেরকে দেখতে পাচ্ছেন এরা এইখানেই থাকে, এইখানেই খায়, এইটাই বাড়ি, এইটাই সব কিছু। মৃত্যুর পরও এদের পরিবার পরিজন এদেরকে তেমন একটি খোঁজখবর রাখেন না। কি কাজ করেন এখানে আপনারা? হ্যাঁ, বোতল টুকান। এই যে বোতল টুকে হয়তো সারাদিনে আপনি 100 টাকা কামাই করলেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন বা আরও যারা আছে বোতল টুকে সবাই মিলে হয়তো 500-700 টাকা কামাইলেন। দিন শেষে যে কী করতেছেন, একবেলা ভাতও খাচ্ছেন না, হয় একটা রুটি কিনে খাচ্ছেন বা একটা কলা খাচ্ছেন, এই তো। আর বাকি টাকা দিয়ে কী করতেছেন আপনারা? হয় একটু গাঁজা খাচ্ছেন, নয় একটু ট্যাবলেট খাচ্ছেন, নেশা করতেছেন। তো যেটা বাস্তব সত্য, আমরা আপনাদের দেখছি বা জানি, এবং আপনারা যেগুলো না করেন সেই জন্য কিন্তু আমাদের আশা। হ্যাঁ, তা আপনারা একটা একটা করে আপনার পুরো ঠিকানাটা বলেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুমন, বাড়ি চাঁদপুর, পুরান বাজার, নদীর ওই পার। কী নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউনুস, আমার গ্রামের বাড়ি, আমার জেলা হলো বরিশাল মেহেন্দিগঞ্জ। আপনার ইয়ে আছে, ঘরে বউ বাচ্চা আছে? আমি এখনো বিয়ে করি না, কারণ আমার মা বাবা ছোটোবেলা মারা গেছে, কারণ আমি রাস্তাঘাটে এখন। আপনার কি নাম? আমার মোহাম্মদ শাকিল হোসেন। এই যে আপনারা এইভাবে এই নেশার থেকে বেরিয়ে আসা যায় না, বেরিয়ে আসলে কিন্তু আপনাদের সুন্দর একটা জীবন আসে। জীবন আছে, এটা টেকা লাগবে না, এটা এই টেকা ছাড়া তো হবে না। আচ্ছা। মানুষ একটা বাঁচতে গেলে টেকা দরকার। আচ্ছা, আপনি এইখানে সারাদিন খুঁড়ে 50 টাকা 100 টাকা পাচ্ছেন, কিন্তু জি। একটা কামলার মজুরি কত? কামলার মজুরি 600-700 টাকা আছে। তারপরে আপনি সেই কামলা দিলে কিন্তু এর চেয়ে ভালো চলতে পারেন না? হ্যাঁ, আমি রিক্সা চালাই, কর্ম করি। তাহলে কি হবে? তাহলে পরে আপনার জন্য অনেক ভালো একটা কাজ হবে। কিন্তু সেটা না করে এই যে সবাই মিলে আপনারা আজকে সংঘবদ্ধভাবে যে কাজগুলো করছেন, এটা আপনার দেহটা যেমন শেষে নষ্ট করে ফেলতেছেন। নষ্ট হয়ে যেতেছে। আপনার বাবা মা আপনাকে পরিচয় দিবে না, ভাই বোন পরিচয় ভাই দিবে বোন না, পরিচয়- আপনি মরে গেলেও কেউ আপনার লাশটাও নিতে আসবে না। তখন কি হবে? বেয়ারিশ লাশ হিসাবে আঞ্জুমানে নেবে। আঞ্জুমান নেবে। তো এটা কি আপনারা চান? না না না, তাহলে আপনারা আসেন না, ফিরে আসেন না। স্থানীয় জনগণ চান একটি ভয়হীন পরিবেশ, যেখানে তাদের সন্তানরা নিরাপদে স্কুলে যাবে আর পুণ্যার্থীরা ফিরে পাবেন মাজারের পবিত্রতা। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রতিরোধী পারে এই দুর্গ গুঁড়িয়ে দিতে। এই যে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই কোনো না কোনোভাবে কোনো চক্রান্তে বা বন্ধু বান্ধবের পালায় পড়ে আজকে নেশায় আসক্ত হয়ে পড়ছে। এরা বাঁচতে চায়, এদেরও পরিবার পরিজন আছে। রাষ্ট্র চোখে কালো চশমা পরে আছেন, কালো চশমা খুলে ফেলুন, এদের পাশে দাঁড়ান। এবং আপনারা কি চান? আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, বাঁচতে চান? বাঁচতে চাই, একটা চাকরি চাই। কি চান? আমরা বাঁচতে চাই, কর্ম চাই, আল্লাহ তাআলার নাম নিতে চাই, ভালো হয়ে চলতে চাই। এই যে এটাই যাদেরকে আমাদের দেখতে আশা। পাচ্ছেন, এরা প্রত্যেকেই এখন তাদের ভুল বুঝতে পারছে, তারাও বাঁচতে চাচ্ছে। আসুন না, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং সেই সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রে যারা পরিচালনায় দায়িত্ব আছেন তাদের কাছে আমাদের সবই অনুরোধ থাকবে, এই সকল ব্যক্তিদের বর্গকে আপনারা যে কোনোভাবে হোক তাদের আগামী প্রজন্মের জন্য এবং তাদের পরিবার পরিজনের জন্য তাদেরকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দায়িত্ব গ্রহণ করবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এই বিষয়টি হচ্ছে মিরপুরে শাহ আলীর মাজারের ভিতর। আপনারা দেখেছেন কিভাবে ওপেন বাজারের মতো করে মাদক বিক্রি হচ্ছে। এই যেন একটি বাজারে হাট বসেছে, প্রতিদিন এখানে কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে। এই মাদক এইখানে প্রতিনিয়ত প্রতিদিন
মাদকগুলো বিক্রি হচ্ছে। দেখার যেন কেউ নেই, রাষ্ট্র চোখে কালো চশমা বেঁধে আছে, তিনারা কাউকেই খুঁজে পাবেন না। কিন্তু এরকম প্রকাশ্য দিবালোকে বিভিন্ন ধরনের বাজার দেখেছি, কিন্তু মাদকের বাজার এটা দেখিনি। আপনাদেরকে আমরা দেখিয়েছি। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, আজকে যেভাবে মাদকের সয়লাভ হয়ে পড়েছে সমগ্র দেশ, তাতে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়কদেরকে হারাচ্ছি। আমাদের পরিবার পরিজনের মাঝে চলছে প্রতিনিয়ত খুনাখুনি, সংসার ধর্ষণ হয়ে চলছে। তাই আসুন না, আমরা সমাজের সমাজপতিদের কাছে দাবি রাখবো, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদেরকে জেহাদ ঘোষণা করতে হবে। সেই সাথে মাদক সেবীদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।